সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করো। আশা রাখি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো, নিরাপদে আছো। বেশ কয়েকদিন পর আবারও তোমাদের প্রথম বর্ষের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রায় বছর হতে চলল আমরা একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বিপর্যয়ের নাম হলো করোনা ভাইরাস বিপর্যয়। তো সময় থেমে থাকে না এবং দুঃসময়ও চিরস্থায়ী হয় না। আমরা খুব আশাবাদী যে আমরা প্রায় টিকা আবিষ্কারের কথা আমরা শুনতে পাচ্ছি। টিকা আবিষ্কারের মধ্য দিয়েই আমরা এই মহা দুর্যোগ থেকে পরিত্রাণ পাব। কিন্তু যে পর্যন্ত আমরা স্বাভাবিক কার্যক্রমে, শিক্ষা কার্যক্রমে, স্বাভাবিক জীবনে ফিরতে না পাচ্ছি, সেই পর্যন্ত তোমাদের কাছে বিনীত অনুরোধ যে তোমরা সময় নষ্ট করো না। অযথা দুশ্চিন্তা করে, শরীর মন খারাপ করে কোনো লাভ নেই। কারণ আমাদের স্বাভাবিক যে কার্যক্রম, স্বাভাবিক যে জীবনযাত্রা, এটা যদি চালিয়ে যাও, নিজেকে একটু ব্যস্ত রাখো, একটু ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত রাখো, তাহলে কিন্তু এই সময়টা এতটা দুঃসহ মনে হবে না। আমরা এখনো মোটামুটি সুস্থ আছি, স্বাভাবিক থাকার চেষ্টা করছি, এটাই অনেক বড় কিছু। এই সময় করোনামুক্ত থাকাই মনে হয় সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত। তো যদি হয়েও যায়, চারদিকে যে মহামারী শুরু হয়েছে, তাতেও আমাদের মনোবল হারালে চলবে না। আমরা মনের জোরে আমরা সব কিছুকে অতিক্রম করে আবার আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরব। তো যেটা আমি বলছিলাম যে যেহেতু সময় পার করতেই হবে, সেহেতু তোমাদের দুর্ভাগ্য যে তোমাদের ক্লাসও শুরু হলো এবং এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হচ্ছে। শুধু তোমরা না, সমগ্র বিশ্ববাসী, আমরা সহ প্রত্যেকেই আমরা এর শিকার। কাজেই নিজেকে কোনোভাবেই মনের দিক থেকে ছোট মনে করার, দুর্ভাগা মনে করার কোনো কারণ নেই। যদিও আমরা স্বীকার করতে বাধ্য যে সমস্যা জীবনের একটা অংশ, এটা থাকবেই। তারপরেও আমাদেরকে সাহসের সঙ্গে সব কিছু মোকাবেলা করে মনের জোরে আমাদেরকে সব কিছু অতিক্রম করে ভালো কিছু প্রত্যাশা করতে হবে। তো প্রথম বর্ষে তোমরা খুব ভালো করেই জানো যে আমি যে পেপারটি পড়াই, এই পেপারটির নাম হলো এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। তো আমরা বেশ কিছু ক্লাস এর মধ্যে করে ফেলেছি। তো যেহেতু একটু গ্যাপে তোমাদের এই ক্লাসটা আমি পেলাম, সেহেতু আমি পুরনো ক্লাসগুলি একটু ঝালাই করে, অল্প করে, যাতে তোমাদের সব কিছু আবার মনে পড়ে যায়, সেই কাজটা করে এরপর আমি আমার আজকের যে আলোচ্য বিষয় সেখানে যাব। আজকের আলোচ্য বিষয়টা আমি তোমাদেরকে শুধু একটু সাধারণভাবে একটু আলোচনা করব। মূল যে কাজটা, যে এটাকে ডিটেলস করে জানা, বিস্তারিতভাবে জানা, এই কাজটা করবে তোমরা বাসায় বসে। এরপরে পরবর্তী ক্লাসে এটার বাকিটুকু আমি আলোচনা করব। কেন এটা বললাম যে এখন যেহেতু আমরা একতরফা আমাদেরকে ক্লাস নিতে হচ্ছে, হ্যাঁ, আমি আমার কথা যদি বলি, যদি একটা ইন্টারেকশন না থাকে ক্লাসের মধ্যে, যে প্রশ্ন উত্তর, তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দিব, আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে, আসলে ক্লাসটা ওইভাবে জমে ওঠে না বা আমরা সেই আনন্দটা পাই না। কিন্তু যেটাই হোক, যে আমাদেরকে তো যেটা বললাম, থেমে থাকলে হবে না, এর মধ্য থেকে সবচেয়ে ভালো যেটা, সেটা আমাদেরকে বের করে আনতে হবে। তো যে বিষয়গুলি আমরা আলোচনা করেছি, আমি যে বিষয়টি তোমাদেরকে আবারও মনে করে দিতে চাই যে আমরা অনেক লাকি যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের মতো একটা সমৃদ্ধ সাবজেক্টে পড়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি। কারণ এটা এমন একটা সাবজেক্ট যেখানে সমস্ত বিষয়াবলীর মিশ্রণ আমরা দেখতে পাই। যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যদি তোমরা দেখো, যে এর মধ্যে যে মনীষীদের আমরা স্মরণ করছি, যাদেরকে আমরা আজও পড়ছি, এদের জীবনের যে মূল্যবান একটি করে বাণীও যদি আমরা, মনে করো 10 জন মনীষীকে যদি আমরা বেছে নিই আমাদের পছন্দের, এবং 10টি বাণী যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আমার মনে হয় আমরা অনেক কিছু থেকে, অনেক কিছু ঊর্ধ্বে উঠে, অনেক কিছু মোকাবেলা করে আমরা ভালো থাকতে পারবো। জীবন একটাই, আমাদেরকে ভালো থাকতে হবে,
ভালো থাকার সাহসটুকু সঞ্চয় করতে হবে। যে আমরা মাঝে মাঝে অনেকের সাহস দেখে, অনেকের পরিশ্রম দেখে আমরা অবাক হই যে এত পরিশ্রম, এত কাজ মানুষ কিভাবে করে। তো দেখো, আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানীরা যারা ছিলেন, যারা এই 2500 বছর পূর্বে এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের মধ্যে যাদেরকে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, তাদেরকে যদি আমরা একটু স্মরণ করি, তাহলে আমার এই যে কথাটা বলতে চাইলাম এটার মানে সাদৃশ্য তোমরা বুঝতে পারবে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আমি 10 জনের কথা বলেছিলাম। আমি যদি এই 3 জনকে এখন উদাহরণ হিসেবে বেছে নেই, তাহলে দেখো সক্রেটিসের জীবনে কি ঘটলো, তিনি কত প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেন। তিনি মানে একটা যুব সমাজকে কি করলেন, মানে যেটা ন্যায়, যেটা করা উচিত, যেটা মানে ওই সময়ের যে শাসক তিনি যে অন্যায় অত্যাচার করছিলেন, সেই সত্য বাণীগুলি মানে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা আরেকটা জিনিস জানো যে যে কোনো সমাজের, যে কোনো আন্দোলনের, যে কোনো দেশের মানে হার্ট, একটা মানুষের যেরকম মূল অর্গান, অনেক সবগুলি গুরুত্বপূর্ণ, তার মধ্যে হার্ট যেরকম থেমে গেলে সমস্ত অর্গান থেমে যায়, ঠিক তেমনি একটা সমাজের, একটা রাষ্ট্রের মূল অস্ত্র হলো যুব সমাজ। তো আমরা জানি সক্রেটিস সেই যুব সমাজকেই কিছু সত্যের বাণী, কিছু ন্যায় কথা তাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। সেটা দিতে গিয়ে কি হলো, তিনি ওই সময়ের যে শাসক শ্রেণী তাদের রোষানলে পড়লেন, তাকে মিথ্যে অপবাদ দেওয়া হলো, মিথ্যে অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি দেওয়া হলো। কি করা হলো, তিনি সেই শাস্তির বিরুদ্ধে একটা প্রতিবাদও করলেন না। কারণ তার যুক্তি কি ছিল, যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি যদি ওদের কাছে, ওরা তো জানে এটা ভালো করেই, কাজে আমি যদি আমার পক্ষ থেকে ওদের কাছে কোনো ধরনের কোনো সুবিধা চাই, বা আমি যদি বলি যে আমি অন্যায় করিনি, তাহলে ওদের কাছে ছোট হওয়া হলো। যখন প্লেটো তার অনেক শিষ্যের মধ্যে অন্যতম, মানে খুব কাছের একজন স্নেহভাজন একজন শিষ্য ছিলেন প্লেটো তার এই মৃত্যুটা মেনে নিতে পারেনি। তিনি অনেক অভিমান হয়েছিল তার, তিনি অনেক কষ্ট পেয়েছিলেন, এবং ওই সময় অনেকেই এই মানে হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। কিন্তু সক্রেটিসের যুক্তি কি ছিল, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। তিনি হ্যামলক বিষ পান করতে করতে তিনি মৃত্যুর আগ মুহূর্তে এই বাণীটা দিয়েছিলেন, যে আমি মরে যেতে চাই, তোমরা বাঁচতে চাও, মানে কোনটা যে ভালো সেটা একমাত্র সৃষ্টিকর্তা জানেন। কাজেই আমি মরে গিয়ে বেঁচে গেলাম, তার যুক্তিটা ছিল এরকম যে আমি মরে গিয়ে বেঁচে গেলাম, কিন্তু যারা আমাকে অন্যায়ভাবে এই মৃত্যুর দিকে ঠেলে দিল, তারা তো জানে যে আমি কোনো অন্যায় করিনি, তাহলে তারা বেঁচে থেকে যে এই যে মানে বিবেকের তাড়না, প্রত্যেকটা মানুষের বিবেক বলে একটা বস্তু আছে, এই যে বিবেকের তাড়না, যে আমি একটা মানুষকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছি, তাহলে তারা বেঁচে থেকে সেই মৃত্যু যন্ত্রণাটা, কষ্টটা ভোগ করবে, আর আমি মরে গিয়ে বেঁচে যাব। এটা ছিল অ্যাকর্ডিং টু সক্রেটিস। কাজে এই যে বিষয়টা, অন্যায়ের কাছে মানে প্রতিবাদ, অন্যায়ের কাছে মাথা নত না করা, এই যে শিক্ষা, তারপরে নলেজ ইজ পাওয়ার, এই যে একটা মানে জ্ঞানী শক্তি, যে জ্ঞানের চেয়ে বড় শক্তি, বড় হাতিয়ার আর কিচ্ছু হতে পারে না। তারপরে দেখো প্লেটোতে যদি আসি, প্লেটোতে আমরা কি দেখতে পাই, তিনি সারা জীবন একটা আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখে গেছেন। সেটা আদৌ বাস্তবে সম্ভব কিনা উনি জানতেন না, কিন্তু উনি এটা বিশ্বাস করতেন যে মানুষ যদি কল্পনাই করতে না পারে, সেটা বাস্তবে রূপ দিবে কিভাবে। তো তিনি তার মতো করে তার দর্শনটা সমৃদ্ধ করে উপস্থাপন করে গেছেন, যেটা এখনো আমরা পাঠ করছি। তিনি একটা আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন, এবং আদর্শ রাষ্ট্রকে তিনি কার সঙ্গে কম্পেয়ার করেছেন, একটা মানব দেহের সাথে। যে আমি যে উদাহরণটা তোমাদেরকে অনেকবার হয়তো আমি দিয়েছি, যে আমি একটা মানুষ, আমি দুটো জিনিসের সমন্বয়ে আমি একটা মানুষ হয়েছি। একটা হলো আমার দৈহিক অবয়ব, আর আমার ভেতরে যে আত্মাটা আছে, এই দুটোর সমন্বয়ে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে সাধারণ একটা মানুষের মতো, সাধারণ শিক্ষকের মতো কথা বলছি। কিন্তু এই কথা বলতে বলতে যদি আমার আত্মাটা এখন হুট করে আমার মানে বের হয়ে যায় আমার ভেতর থেকে, তাহলে আমার কি হবে, আত্মাটা বিচ্ছিন্ন হয়ে গেল, আমার দেহটা পড়ে রইল। তাহলে এই যে বিচ্ছিন্ন আত্মা এবং নির্লিপ্ত একটা দেহ, এই দুটোর মধ্যে দুটোর কোনো ধরনের কোনো মূল্য নেই।
যখন মানে এই দুটোকে আবার একসাথে করে নতুন প্রাণের সঞ্চার করা হবে, একটা নতুন প্রাণের সঞ্চার করা হলে আবার এরকম একটা মানুষ হয়তো তৈরি হবে। তো তিনি কি করেছেন, আদর্শ রাষ্ট্রের কাঠামোটাকে তিনি একটা দেহের সঙ্গে তুলনা করেছেন, এবং যে আত্মার কথা বললাম সেটাকে তিনি তুলনা করেছেন ন্যায় ধর্মের সঙ্গে। তো তিনি সারা জীবন ন্যায়ের কথা বলেছেন, আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, এবং তারও অনেকগুলি সুন্দর সুন্দর বাণী ছিল। এরপর যদি আমরা অ্যারিস্টটলের কাছে আসি, প্লেটোরই সুযোগ্য শিষ্য বা ছাত্র ছিলেন অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল কি করেছেন, প্লেটোর সমস্ত ভালো দিকগুলিকে তিনি গ্রহণ করেছেন। গ্রহণ করে কি করেছেন, প্লেটো যেহেতু কল্পনা বিলাসী ছিলেন, তিনি এই কল্পনার সঙ্গে বাস্তবের মিশেল ঘটিয়েছেন এবং বিজ্ঞান মনস্ক ধ্যান ধারণার যোগ করেছেন। কারণ মানে বর্তমান যুগ হলো প্রমাণের যুগ, বর্তমান যুগ। তাহলে এত দিন আগে বসে এরা কিভাবে ভাবনাগুলি ভেবেছেন আমরা জানি না, আমরা চিন্তাও করতে পারি না। দেখো, অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক, প্লেটোর ছাত্র হয়েও অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক, কারণ তিনি প্লেটোর আদর্শকে ধারণ করে সেই আদর্শের সঙ্গে বৈজ্ঞানিক ধ্যান ধারণা এবং বাস্তব জ্ঞান দুটোর মিশেল ঘটিয়ে একটা যুগোপযোগী মানে দর্শন তিনি উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। তো এই যে অ্যারিস্টটলের দর্শন, এই যে অ্যারিস্টটলের তোমার বিভিন্ন থিওরি বা তত্ত্ব যেগুলিকে আমরা বলি, যেগুলি অলরেডি আমি আলোচনা করেছি, তো এই তত্ত্বগুলি এখনো আমাদের সমাজে দাসপ্রথা বলো, বিপ্লব তত্ত্ব বলো, সমস্ত কিছু কীভাবে, সরকারি শ্রেণী বিভাগ বলো, সমস্ত কিছু কীভাবে টিকে আছে, দার্শনিক রাজার শাসন, প্লেটোর। তাহলে বিষয়গুলি দেখো একটু, এত 2500 বছর পূর্বের যে থিওরিগুলি, তত্ত্বগুলি আমাদের সমাজে এখনো টিকে আছে। আমাদের সমাজে এখন বলতে পারি কীভাবে টিকে আছে, দেখো বিপ্লব তত্ত্ব পড়াতে গিয়ে তোমাদের আমি এই উদাহরণটা দিয়েছি যে যে কোনো ধরনের আমরা যদি মানে দাবি আদায়ের কথা বলি, নর্মালি যখন দাবি আদায় না হয় তখন আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দাবিটা আদায় করতে সক্ষম হই, সেটাই হচ্ছে এক ধরনের ওয়ান কাইন্ড অফ বিপ্লব। তো বিপ্লব তত্ত্ব এখনো টিকে আছে বিভিন্ন ধরনের, মনে করো যে শ্রমিক শ্রেণী, শিক্ষক, ছাত্র, যে কোনো ধরনের তোমরা দেখবে যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে আমরা বিপ্লবটা দেখতে পাই। এরপরে বলি যদি দাসপ্রথা কিভাবে টিকে আছে, দেখো ওইভাবে আমাদের সরাসরি দাসপ্রথা নেই, কিন্তু আমার বাসায়, তোমার বাসায়, বিভিন্ন বাসায় যে হেল্পিং হ্যান্ড আমাদেরকে আমরা বলি, যে আমাদের যে সহযোগী হিসেবে যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাজের সহযোগিতা করছে, আমাদেরকে বিভিন্ন ধরনের এই ধরনের গঠনমূলক কাজ করার সুযোগ তৈরি করে দিচ্ছে, তারা কিন্তু এক ধরনের, আমরা সরাসরি না হলেও পরোক্ষভাবে কিন্তু সেটাই আমরা কত খারাপ ব্যবহার করি তাদেরকে, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মানে কি বলবো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদেরকে ওই জায়গাটুকু দিতে পারি না। তারাও মানুষ, তাদেরও সম্মান আছে, তাদেরও মানে অনেক চাওয়া পাওয়ার আছে, মানে আজকে শুধু তাদের ওখানে জন্ম হয়েছে, আমরা একটা শ্রেণীতে জন্ম নিয়েছি, তাহলে আমাদের দায়িত্ব কিন্তু আরো অনেক বেশি। আমি বলি আমার ছাত্রদের সঙ্গে কেন ওই বাসের কন্ডাক্টর, বাসের ড্রাইভার, এদের সঙ্গে মতবিরোধ হবে, একটা রিক্সাওয়ালার কেন মতবিরোধ হবে, কারণ ওরা তো লেখাপড়া করেনি, ওদের ভেতরে তো জ্ঞানের আলো নেই, ওরা একটা বাজে কথা বলবে, ওরা অযৌক্তিক কথা বলবে, ওরা মানে মিথ্যে কথা বলবে, এগুলি কিন্তু স্বাভাবিক। কিন্তু মানে আমরা যারা নিজেকে একটা শিক্ষিত দাবি করছি, নিজেকে সভ্য ভদ্র দাবি করছি, আমাদের ক্যাপাসিটি দিয়ে ওদেরকে ম্যানেজ করতে হবে। আমরা যদি ওদের মতো করে কথা বলি, আমরা যদি ওদের মতো আচরণ করি, তাহলে ওদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না। তাহলে আমরা যে একটা ভদ্র শ্রেণী, আমরা যে একটা সভ্য জাতি, এটা আমাদেরকে আচরণের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে, মুখে বললে হবে না, পোশাকে বললে হবে না। তাহলে দেখো এই যে তিনজন ব্যক্তির কথা বললাম, এই তিনজন ব্যক্তির মধ্য দিয়েই কিন্তু আমরা মানে এই তিনজনের যদি মূল জিনিসগুলি আমরা আমাদের জীবনে ধারণ করি, যে বাস্তব ভিত্তিক জ্ঞান, বিজ্ঞান মনস্কতা, এবং প্লেটোর কথা দেখো যে উনি কিভাবে বলে গেছিলেন সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে শারীরিক শিক্ষা এবং মানসিক শিক্ষা, সঙ্গীতের বিষয়টা, যে মনটাকে ভালো রাখতে হবে,
মানে সঙ্গীত চর্চা করতে হবে, যে যেভাবে তার মনকে ভালো রাখতে পারে সেই কাজটাই করতে হবে, এবং শারীরিকভাবে বলিয়ান হতে হবে। একটা মানুষ যদি শারীরিকভাবে দুর্বল হয়, শারীরিকভাবে মানে অকর্মণ্য হয়, সে কিন্তু বেশি দূর আগাতে পারবে না। তাহলে এই এত 2500 বছর পূর্বে এই দার্শনিকদের কাছ থেকে, এই রাষ্ট্র দার্শনিকদের কাছ থেকে, রাষ্ট্রবিজ্ঞানীদের কাছ থেকে আমরা কিন্তু আমাদের জীবনের মূল শিক্ষাগুলি পেয়ে যেতে পারি, এবং আমরা যদি এগুলিকে ধারণ করতে পারি ভেতরে, এবং এগুলি যদি চর্চা করতে পারি, আমাদের জীবনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে, অনেক বেশি আলোকিত হয়ে যাবে। তো এই এই আলোচনাগুলি আমি কেন করলাম? এই আলোচনাটুকু করার কারণ হলো যে অনেকদিন পরে ক্লাসের কারণে হয়তো তোমরা ভুলে গেছো যে কি কি আলোচনা হয়েছে। তোমাদেরকে আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হলো যে এই পেপারের যে কয়েকটা ক্লাস আমি নিয়েছি, তোমরা এই পেপারের একটা নাম দিয়ে একটা ফোল্ডার করবে। ফোল্ডার করে প্রথম থেকে যে ডেট ওয়াইজ যে ক্লাসগুলি একটার পর একটা হেডলাইন দিয়ে, হ্যাঁ, তোমরা ক্লাসগুলিকে আলাদা করবে। সময় কিন্তু নেই বেশি, যখনই ক্লাস শিক্ষা কার্যক্রম শুরু হবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষায় বসতে হবে। প্রতি ক্লাসেই আমি এই কথাটা তোমাদেরকে মনে করিয়ে দিই, এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে তোমরা চেষ্টা করবে এই ক্লাসগুলিকে মানে অনেক বেশি ছড়িয়ে দিতে, যে নিজে একাই উপকৃত হওয়ার চেয়ে যদি তোমার কোনো বন্ধু, যখন তোমরা অন্যান্য কথা বলো তখন এই ক্লাসটা পেয়েছি কিনা, এই ক্লাসগুলি করেছি কিনা, তোমরা নিজেদের মধ্যে ইন্টারাকশনটা বাড়াবে। তুমি যদি একজনের একটা উপকার করো, সেও পরবর্তীতে তোমার জন্য অবশ্যই করবে। তাহলে এই যে আলোচনাগুলি করলাম, এই যে বিষয়গুলি আলোচনা করলাম, তোমরা এগুলি অবশ্যই সুন্দর করে যা যা পড়িয়েছি আগে খুব মন দিয়ে একটা খাতায় নোটের মতো করে, প্রশ্ন তোমাদেরকে পড়ানোর সাথে সাথে আমি প্রত্যেক টপিকের প্রশ্ন বলে দিয়েছি, প্রশ্নগুলিকে একসাথে করে তোমরা উত্তর তৈরি করে ফেলবে, এবং এগুলি খুব ভালো করে পড়ে ফেলবে। কারণ সবগুলি পেপারের মধ্যে এই পেপারটা একটু ভিন্ন এই কারণেই যে এখানে প্লেটো যা বলেছেন সেটাই তোমাদের আলোচনা করতে হবে, অ্যারিস্টটল যা বলেছেন সেটাই তোমাদের আলোচনা করতে হবে। তো এটা আমরা দেখি, আমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটকে 3টি যুগে ভাগ করেছি, প্রাচীন, মধ্য এবং আধুনিক। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো মধ্যযুগের একজন খুব নামকরা একজন দার্শনিককে নিয়ে। তার নাম কি? তার নাম হলো সেন্ট অগাস্টিন। তার নাম হলো সেন্ট অগাস্টিন। মধ্যযুগে যে কজন দার্শনিক তাদের কর্মের মধ্য দিয়ে, আমরা মানুষকে কেন স্মরণ করি, দার্শনিকদের কেন স্মরণ করি? তাদের রচনাবলী, তাদের কর্ম, তাদের লেখনির জন্যে। কাউকে আমরা এমনি স্মরণ করতাম না যদি তাদের কোনো অবদান না থাকতো। তাহলে দেখো যে আমি যে জিনিসগুলি আজকে যেটা মূল আলোচ্য বিষয় সেটা হলো সেন্ট অগাস্টিন সম্পর্কে আমরা একটু জানবো। এরপরে তোমরা এই অগাস্টিন সম্পর্কে বিস্তারিত পড়বে, বিস্তারিত পড়ার পরে নেক্সট ক্লাসে আমি বাকিটুকু আলোচনা করব। দেখো, সেন্ট অগাস্টিন একজন দার্শনিক সম্পর্কে জানতে গেলে প্রথমেই তার জন্মটা, তার একটু করে তার মানে কিভাবে বেড়ে ওঠা, বাবা মা, তার উল্লেখযোগ্য তোমার লেখনী বা বই বা গ্রন্থ যেটাই আমরা বলি। জন্ম 354 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার ট্যাগাস্টি নামক শহরে। একটু মনে রাখার চেষ্টা করো, একবার একটু দেখো। 354 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার ট্যাগাস্টি নামক শহরে। ধর্ম, পিতার ধর্ম ছিল প্যাগান, মাতা ছিলেন গোঁড়া খ্রিস্টান। তিনি তার পিতার ধর্ম প্যাগানের দিকে যাননি, কি করেছেন খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন না। যেহেতু তার পিতা ছিলেন প্যাগান, মাতা ছিলেন খ্রিস্টান, কাজেই তিনি মাতা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন না। কিন্তু তার মাতা ছিলেন গোঁড়া খ্রিস্টান, মানে মাতা গোঁড়া খ্রিস্টান হওয়া সত্ত্বেও অগাস্টিন খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন না। অগাস্টিনের জন্মলগ্নে রোম সাম্রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটময় ছিল। আমরা দেখি যে কোনো যে রাজ্যেই যে দার্শনিক জন্মগ্রহণ করেছেন, মূলত ওই সময়টাতে ওই রাষ্ট্রগুলির অবস্থা খুব একটা ভালো ছিলেন না।
তো এরকম একজন জ্যোতির্ময় বা একজন মহামনীষীর মতো ব্যক্তিরা এসে এই রাষ্ট্রগুলি, নিজের রাষ্ট্রগুলি তারা অনেক কিছু করার চেষ্টা করেছেন, যার জন্য আমরা এখনো তাদেরকে স্মরণ করছি। কারণ এই সময় উত্তরাঞ্চলের বর্বর বাহিনীরা প্রায়ই রোমের বিরুদ্ধে আক্রমণ চালাতো, কিন্তু রোমের রাজধানী কনস্টান্টিনোপল শহরে স্থানান্তরিত হওয়ার আগে পর্যন্ত এসব বাহিনী সাম্রাজ্যের গুরুতর ক্ষতি সাধন করতে পারেনি। রাজধানী স্থানান্তরিত হওয়ার পর বর্বর বাহিনী হাতে পাশ্চাত্য রোম সাম্রাজ্যের পতন ঘটে এবং 410 খ্রিস্টাব্দে দস্যুদের দ্বারা রোম নিঃশেষে লুণ্ঠিত হয়। রোম সাম্রাজ্যের এই পতন খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য দুরূহ চ্যালেঞ্জের সূচনা করে। প্রথম জীবনে অগাস্টিন নিজেই একজন প্যাগান ছিলেন, অর্থাৎ পিতার ধর্মমতের অনুসারী ছিলেন, কিন্তু যে ধর্মমতে বিশ্বাস করতেন তাকে বলা হতো তিনি যে ধর্মমতে বিশ্বাস করতেন তাকে বলা হতো মেনিকিয়ানিজম। এ ধর্মমত অনুসারে বিশ্ব আলো ও অন্ধকারের দুটি পরস্পর বিরোধী শক্তি দ্বারা অনুপ্রাণিত। মানে বিশ্বটা হচ্ছে, এই বিশ্বটা একদিকে আলো একদিকে অন্ধকার, এই দুটো দ্বারাই বিশ্বটা নিয়ন্ত্রিত হচ্ছে। কিছুদিন পরে তিনি ধর্মমত পরিত্যাগ করে প্লেটোবাদে দীক্ষিত হন, কিন্তু প্লেটোবাদেও তিনি বেশি দিন স্থায়ী হননি। অবশেষে তিনি তার গুরু সেন্ট এমব্রোসের সাহচর্য লাভ করেন। তাহলে দেখো, উনি অনেকগুলি ধর্মমত সময়ের সাথে সাথে মানুষ যখন শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে একটা পরিণত বয়সে যায়, তখন কিন্তু মানুষের ধ্যান ধারণা অনেক পরিবর্তন ঘটে। একটা শিশুবেলায় মানুষ ছোটবেলায় যা ভাবে কৈশোর বয়সে কিন্তু তার চেয়ে পরিবর্তন হয়, আবার আরেকটু বড় হলে তার চেয়ে পরিবর্তন হয়। উনার ক্ষেত্রেও ঠিক এরকমই হয়েছিল। শেষ পর্যন্ত উনি কিন্তু গোড়া খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হয়ে ওঠেন। তাহলে তোমরা যদি একবার দেখো যে প্যাগান, খ্রিস্ট ধর্মে তার বিশ্বাস নেই, প্লেটোবাদে বিশ্বাসী, আরেকটা ধর্মে বিশ্বাসী, শেষ পর্যন্ত যে খ্রিস্ট ধর্মে তিনি একেবারেই তার মন ছিল না বা তিনি একদম খ্রিস্ট ধর্ম বিরোধী ছিলেন, তিনি কিন্তু শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হতে শুরু করেন। এবং পরবর্তীতে এই খ্রিস্টানদের দ্বারা যে এই তোমার রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তীতে বিভিন্ন জাতি কর্তৃক রোমান সভ্যতার, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রভাব বিস্তারের প্রচেষ্টা প্রতিরোধ করা এবং রোমানদের জাতীয় ঐক্য সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে সেন্ট অগাস্টিন তার লেখনী ধারণ করেন। এটা কিন্তু প্রথম জীবনের সঙ্গে আমরা যদি তার এই পরিণত বয়সের তার লেখনী মিলাতে যাই, তাহলে কিন্তু একদম বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাই কিন্তু স্বাভাবিক। মানুষ শিশু বয়স থেকে, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যেটা বলছিলাম যে সময়ের সাথে সাথে পড়াশোনা করতে করতে পারিপার্শ্বিকতা, শিক্ষা প্রতিষ্ঠান, তার ধর্মীয় গুরু সবকিছু মিলেই তার ধ্যান ধারণা পরিবর্তন হতে পারে। এরপরে যদি আমরা তার লেখনীতে আসি, তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ আছে। তার মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, ডি সিভিটেড ডেই, যার ইংরেজি নাম হচ্ছে দ্য সিটি অফ গড বা ঈশ্বরের নগরী। এটা হলো তার যতগুলি গ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটার আলোচ্য বিষয় তোমরা একটু পড়ে নিবে, যে সিটি অফ গড নিয়ে আলাদা করে প্রত্যেক বইতে পাবে। এছাড়া এই বইটা হলো তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। এছাড়াও তার আরো অন্যান্য গ্রন্থের মধ্যে দ্য কনফেশনস, দ্য সিটি অফ আর্থ, এই গ্রন্থগুলিও উল্লেখযোগ্য। তো এটা হলো খুব সংক্ষেপে আমি সেন্ট অগাস্টিন সম্পর্কে তোমাদের আজকে সামান্য ধারণা দিলাম। এখন বিস্তারিতভাবে তোমরা ওনাকে পড়বে এবং পরবর্তী ক্লাসে ওনার যে কন্ট্রিবিউশন বা অবদান মধ্যযুগের রাষ্ট্রচিন্তায়, সেটা আমরা বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এ পর্যন্ত বেশ কিছু ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। তোমরা সেই ক্লাসগুলি মন দিয়ে শুনবে, এরপরে মধ্যযুগে আসবে, কারণ প্রাচীন যুগের পার্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওখান থেকে বেশি প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। কাজে ওই পার্টটা খুব মন দিয়ে, অনেক ক্লাস পেয়েছো, সবগুলি ক্লাসকে একসাথে করে, এবং যে অধ্যায়ের সঙ্গে যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি তোমরা যদি এখনো তৈরি করে না থাকো, অবশ্যই তৈরি করে ওইটা পড়ে ফেলবে। এবং পরবর্তী ক্লাসে, এই ক্লাসটা শুরুর আগেই তোমরা এই বিষয়টা একটু পরিষ্কার করে আর একটু নিজেরা একটু বিস্তারিতভাবে জিনিসগুলি জানবে, তাহলে আমাদের পরবর্তী আলোচ্য বিষয়টা তোমাদের কাছে খুব সহজ লাগবে।
তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি।